বিপরীত রাজযোগ। দেখুন প্রথমত হচ্ছে এমন একটা রাজযোগের নাম বলা হচ্ছে, তার সামনে কি শব্দ ইউজ করা হচ্ছে? বিপরীত। 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 হ্যাঁ, তার মানে এটা এমন কোন রেজাল্ট যেটা প্রথমে নাই, পরে গিয়ে উল্টাবে। হ্যাঁ, মানে রেজাল্টটা পরে গিয়ে চেঞ্জ হবে। উল্টানোটা কিন্তু বিপরীত বলি না আমরা? হ্যাঁ? তাহলে আমরা পরে গিয়ে পরিবর্তন দেখতে পাবো প্রাইমারি স্টেজে না। তাহলে আমরা মূলত দুস্থান ভাব যেগুলা বলি, যেটা আমি দেখবেন মজা করে বলি যে দুস্থান বলতে চাননি, দুস্থদের স্থান বলতে চেয়েছিলেন তিনি। এটা আমরা দুস্থান করে ফেলেছি। কিন্তু আসলে তিনি বলতে চেয়েছিলেন এটা দুস্থদের স্থান। যাই হোক, এই ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ ভাবের লর্ড যদি আরেক দুস্থানে অবস্থান করে তাহলে বিপরীত রাজযোগ নামক রাজযোগের সৃষ্টি হয়। মানে ধরুন কারো জন্মছকে 6 লর্ড অষ্টমে আছে বা দ্বাদশে আছে, ষষ্ঠপতি অষ্টম বা দ্বাদশে আছে, তাহলে এটা বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। অথবা অষ্টমপতি ষষ্ঠে বা দ্বাদশে আছে, সেক্ষেত্রেও বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। অথবা দ্বাদশপতি ষষ্ঠে বা অষ্টমে রয়েছে, সেক্ষেত্রেও বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। কিন্তু আমি এখানে দেখুন মজার বিষয়, সেই অধিপতি গ্রহ সেখানে অবস্থানে কিন্তু বিপরীত রাজযোগ আমি বলি নাই। মানে ধর ষষ্ঠপতি ষষ্ঠে আছে, বিপরীত রাজযোগ বলিনি। অষ্টমপতি অষ্টমে আছে, বিপরীত রাজযোগ বলিনি। দ্বাদশপতি দ্বাদশে আছে, বিপরীত রাজযোগ বলিনি। আমি এটা বলেছি যে যেই ভাবপতি অন্য কোনো ভাবে মানে 6 আর 8 এ যদি দ্বাদশপতি হয় তো 6 আর 8 এ থাকতে হবে। ষষ্ঠপতি হলে 8 12 তে থাকতে হবে। তবেই বিপরীত রাজযোগ তৈরি হয়। দেখুন বিপরীত রাজযোগ প্রথমত হচ্ছে খারাপ ফল প্রদান করে। কারণ ওটা অশুভ ভাব। তাহলে প্রথমত হচ্ছে যে বিপরীত রাজযোগ থাকলে একজন জাতক বা জাতিকা প্রাইমারি স্টেজে খারাপ রেজাল্ট পায়। প্রাইমারি স্টেজে দেখবেন সংগ্রাম, সংঘর্ষ, হয়তো অনেক সময় খেতে পর্যন্ত পারত না বা জীবনে সেইভাবে সুখ আসেনি ইত্যাদি, ইত্যাদি। কিন্তু একটা টাইমের পর খুবই পজিটিভ এবং জীবনে উন্নতি চরমতর শিখরে পৌঁছায়। কিন্তু আগে স্ট্রাগল, পরে ভালো। বিপরীত রাজযোগের ফল কি? আগে সমস্যা, পরে সমাধান এবং খুব ভালো রকম ভাবে জীবন বা লাইফস্টাইল দেয়। এইজন্য আমি বলি যে কোনোদিনও কারো যদি জীবনের কাহিনী শুনতে হয় বা মানুষের পরামর্শ নিতে হয়, যাদের জন্মছকে বিপরীত রাজযোগ আছে তাদের কাছে গিয়ে পরামর্শ নিন। ওরা জীবনের কাহিনী বা মানে যেহেতু তারা নিজে অরিজিনাল ফেস করেছে, কাকে কষ্ট বলে, কাকে দুঃখ বলে, কাকে বেদনা বলে, মানুষ কেমন করে চিনবো, ওরা সব যেহেতু জীবনে দেখে বড় হয়েছে, তাই এদের কাছে গেলে আপনারা এই পরামর্শগুলি খুব ভালো পাবেন। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ৬, ৮, ১২ এই যে ৩ টে দুস্থানে যে বিপরীত রাজযোগ, অষ্টমে বিপরীত রাজযোগে আবার ২ প্রকার ফল পাওয়া যায়। আদার্স গুলির ক্ষেত্রে নয়। মানে অষ্টমের সাথে যেকোনো বিপরীত রাজযোগ তৈরি হয়, মানে ধরুন ষষ্ঠপতি অষ্টমে আছে বা দ্বাদশপতি অষ্টমে আছে। এখানে বিপরীত রাজযোগ হচ্ছে ২ প্রকার বিপরীত রাজযোগ। দুটো বলে। একটা বলে যে তোমার শরীর স্বাস্থ্যের সমস্যা দেবো বা তোমার অর্থনৈতিক সমস্যা দেবো। দেখবেন যারা খুব রিচ বা ধনী ফ্যামিলি, হ্যাঁ? তাদের দেখবেন যে বিপরীত রাজযোগ অনেক সময় অষ্টমে তৈরি হয়েছে। মানে দ্বাদশপতি অষ্টমে ছিল বা ষষ্ঠপতি অষ্টমে ছিল বা অষ্টমপতি দ্বাদশে গিয়ে বিপরীত, মানে অষ্টমের কারণে বিপরীত রাজযোগটা তৈরি হয়েছে। ওকে? বা অষ্টমের কারণে কোনো রাজযোগ তৈরি হয়েছে। দেখবেন তাদের সঙ্গে কথা বলে জানতে পারবেন তাদের শৈশব থেকে শারীরিক অসুস্থতা অনেক পেয়েছে। কিংবা তারা ভবিষ্যৎ থেকে শরীরে প্রচুর পরিমাণ ডিজিজ বা রোগ পেয়েছে। তার মানে কি শরীর সংক্রান্ত বিষয়ে কিন্তু সমস্যা দেয়। কোন ভাব দেয়? অষ্টম ভাব। যদি রকমও তো হতে পারে। না, ২ রকম ফাইন্যান্স প্রবলেম এবং হেলথ ইস্যু খুব বড় দেবে না। যে হেলথ ইস্যু দেয় ছোটখাটো, ছোটখাটো দেবে সেটা অন্য কোনো কারণের জন্য দিচ্ছে। অষ্টমের কারণে এমন হেলথ ইস্যু যেটা মৃত্যু অব্দি আরকি ভোগায় বা বহন করে নিয়ে যায় আরকি। সেটা বোঝায়। সেটা নেগেটিভ খুবই। ওকে? আর এমনি অন্য তো রোগ ডিজিজ তো অন্য কারণেও হতে পারে। তবে এটার একটু বেশি খারাপ এটা বললাম। ওকে? নেক্সট হচ্ছে নিজভঙ্গ রাজ্য। দেখুন নিজভঙ্গ হতে গেলে গ্রহকে নিচস্থ হতে হবে। নাহলে তো নিজভঙ্গ হওয়ার প্রশ্ন নাই। কারো বাচ্চাটা কোনো গ্রহ নিচস্থ নাই, তার নিজভঙ্গ হওয়ার প্রশ্ন নেই। আমি আপনাদেরকে যখন নিচস্থ গ্রহ পড়েছিলাম তখন কিন্তু নিজভঙ্গ কি করে হয় আমি বলেছিলাম। কিন্তু এটাই বলেছিলাম রাজযোগ কিন্তু সহজে হয় না। রাজযোগটা কিভাবে হয় সেটা আজকের ক্লাসে জেনে নিই। ধরুন কারো জন্মছকে, আমি স্ক্রিন শেয়ার করছি এবার। ধরুন কারো জন্মছকে বৃহস্পতি এখানে নিচস্থ হয়ে যায়। ওকে? এবার আমরা এখানে যদি শনি গ্রহের অবস্থান পাই তাহলে নিজভঙ্গ হয়েছে কি বলতে পারি কি না? হ্যাঁ স্যার, অশুভ করেছেন স্যার বৃহস্পতি নিচস্থ বলে। হ্যাঁ, বেশ একটা গ্রহ নিচস্থ এবং আরেকটা গ্রহ সক্ষেত্র হলে সেই রাশির মালিক নিজভঙ্গ হয়ে যায়। নিজভঙ্গ হয়। এবার রাজযোগ হতে গেলে কি হবে? টার্ম এন্ড কন্ডিশন হচ্ছে যে এরা লগ্নের মিত্র গ্রহ এবং
কেন্দ্র বা ত্রিকোণ স্থান হবে, তবে সপ্তম ভাব বাদ দিয়ে। তবে কোন ভাব বাদ দিয়ে? সপ্তম বাদ দিয়ে। হ্যাঁ। এবার ধরুন বৃহস্পতি লগ্নের মিত্র শনি নয়, তাহলে সেক্ষেত্রে আমি কথা বলে ধরলাম এটা মেষ লগ্ন। ওকে, তাহলে এটা নবমপতি বৃহস্পতি দশমে বসে আছে, কার সাথে? দশমপতি শনির সাথে। তাহলে এটা কিন্তু নিজভঙ্গ রাজযোগ হচ্ছে। মিত্র না থাকার কারণে একটু কম রেজাল্ট পাবে, কিন্তু এটা রাজযোগ হচ্ছে। এবার যদি আমি এটাকে পাল্টে দিই, যদি আমি পাল্টে দিই, ধরুন এটাকে আমি কর্কট লগ্ন বানিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে প্রথমত হচ্ছে সপ্তম ভাবে হয় না, সপ্তম ভাবে নিজভঙ্গ রাজযোগ হয় না, তাহলে এটার কোনো প্রশ্নই উঠছে না। ওকে, ঠিক যদি আমরা আবার পাল্টে দিই, সিংহ লগ্ন করে দিই এটা, তাহলে বৃহস্পতি লগ্নে মিত্র কি না? হ্যাঁ। ধরুন তাহলে পঞ্চম পতি হয়ে কথায় রয়েছে, ষষ্ঠে রয়েছে, সপ্তম পতি হয়ে কথা ষষ্ঠ রয়েছে, তাহলে এটা নিজভঙ্গ রাজযোগ হচ্ছে না? হচ্ছে না, কারণ এটা কি ভাব? ষষ্ঠ ভাব কেন্দ্র ত্রিকোণ বটে কোনোটা? না, নয়। তাহলে কিন্তু হয়নি। তাহলে রুলস কি? নিজভঙ্গ থেকে রাজযোগে পরিণত হতে গেলে গ্রহটা কেন্দ্র ত্রিকোণের সম্পর্ক যেমন স্থাপন করছে করবে, কিন্তু তাদের অবস্থান কোথায় হতে হবে? কেন্দ্র ত্রিকোণ। কেন্দ্র বা ত্রিকোণে। হ্যাঁ, এবার ধরুন আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমরা প্রাইম মিনিস্টার জন্মছকে যেমন একটা এক্সাম্পল বললাম যে চন্দ্র এখানে আছে, মঙ্গল এখানে আছে, এটাই লগ্ন ফার্স্ট হাউস। এবার যদি বিষয়টা খেয়াল করে দেখেন, চন্দ্রমা এখানে কি হয়েছে? নিচস্থ হয়েছে। মঙ্গল সক্ষেত্রে নিচস্থ নিজভঙ্গ হয়েছে। হয়েছে। এবার দেখুন চন্দ্রমা কিসের অধিপতি? নবম অধিপতি, এবং কথায় বসে আছে, লগ্নেই বসে আছে। বলতে পারলাম? তাহলে এটা প্রবল ভাবে এটা রাজযোগে পরিণত হচ্ছে। তা নিজভঙ্গ হওয়া সহজ, কিন্তু রাজযোগ হওয়াটা কঠিন। আর ধরুন আমি কথা মানে বলছি, ধরুন এটাকে লগ্ন বানিয়ে দিলাম, তুলা লগ্ন দ্বিতীয় ভাবে হচ্ছে, ঠিক আছে? হবে না, মারক ভাব। হ্যাঁ, নিজভঙ্গ হয়েছে কিন্তু রাজযোগ হয়েছে? উত্তর হচ্ছে না, রাজযোগটা হয়নি স্যার। ঠিক আছে, তাহলে খুব সহজে বা অনায়াসে আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে নিজভঙ্গ রাজযোগ হতে গেলে মূলত কেন্দ্র ত্রিকোণের সম্পর্ক এবং কেন্দ্র ত্রিকোণে ভাবে যদি থেকে থাকে, তাহলেই কিন্তু এটা নির্দেশ করবে। ওকে, নেক্সট লিখুন। নেক্সটে এটাও বইয়ে লেখা আছে, দেখবেন যদি আপনারা খেয়াল করেন, কেন্দ্র ত্রিকোণপতি রাজযোগ লেখা আছে একটা বইয়ে, দেখবেন লেখা আছে দুখানা শুভযোগ লেখা আছে, একটা কেন্দ্র ত্রিকোণপতি আর একটা শুভকর্তারি। ওকে, কেন্দ্র ত্রিকোণপতি রাজযোগ জন্মছকে থাকা ভালো। কেন থাকা ভালো? কারণ কেন্দ্র ত্রিকোণপতি রাজযোগ যদি কারো বার্থ চার্টে থাকে, তাহলে সেই ব্যক্তি বা জাতক সময়ের সাথে সাথে উন্নতি করে এবং সাফল্য লাভ করে। কেন্দ্র ত্রিকোণপতি রাজযোগ থাকলে কি হয়? একজন জাতক বা জাতিকা জীবনে উন্নতি করতে পারে এবং সাফল্য লাভ করতে পারে। ঠিক আছে, কারণ এটা সাফল্য লাভে বা উন্নতি লাভে সহযোগিতা করে। কিরকম ভাবে কেন্দ্র ত্রিকোণপতি রাজযোগ তৈরি হয়? প্রথমত বলি, ধরুন কারো জন্মছকে পঞ্চমপতি চতুর্থে আছে, তাহলে পঞ্চম হচ্ছে ত্রিকোণ, চতুর্থ হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্র ত্রিকোণের সম্পর্ক হচ্ছে, তাহলে এটা একটা রাজযোগ। বা লগ্নপতি চতুর্থে আছে, লগ্ন কেন্দ্র ত্রিকোণ উভয়ের মধ্যে যেহেতু পড়ে, চতুর্থ কেন্দ্রের মধ্যে পড়ে, সেক্ষেত্রে এটা কেন্দ্র ত্রিকোণপতি রাজযোগ। বা লগ্নপতি নবমে বা লগ্নপতি পঞ্চমে, সেক্ষেত্রেও কেন্দ্র ত্রিকোণপতি রাজযোগ। কিংবা চতুর্থপতি লগ্নে আছে বা চতুর্থপতি নবমে আছে, তাহলে সরি নবমে হবে না, কারণ নবমে হবে, চতুর্থপতি নবমে হবে, চতুর্থপতি দশমে হবে না, কারণ দশম হচ্ছে কেন্দ্র, কারণ কেন্দ্রে কেন্দ্রে সম্পর্ক হলে হবে না, কেন্দ্র ত্রিকোণের মধ্যে সম্পর্ক হতে হবে। কারণ নবমপতি পঞ্চমে আছে, তাহলে কেন্দ্র ত্রিকোণপতি রাজযোগ না স্যার, কারণ দুটোই ত্রিকোণ, নবম আর পঞ্চম দুটোই। নবমপতি চতুর্থে আছে, নবমপতি দশমে আছে, তাহলে বা নবমপতি লগ্নে তো সবসময় হবে। ওকে, তাহলে আমরা এখানে ক্লিয়ারলি একটা মেসেজ দিচ্ছি, কেন্দ্র ত্রিকোণপতি রাজযোগ যদি একটাও বাচ্চারে থেকে থাকে, তাহলে এটা জাতক বা জাতিকা সময়ের সাথে উন্নতি করে এবং জীবনের সাফল্য লাভে সহযোগিতা করে। এটা কিন্তু থাকা খুবই ভালো। অন্যত যদি কিছু রাজযোগ না থাকে, অন্তত এই একটা রাজযোগ থাকলেও জীবনে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবেন। খুব আহামরি না দিলেও একটা ঠিকঠাক জায়গা, আহামরি দিতে আরো সাপোর্টেড লাগবে, কিন্তু একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাতে দেবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, সেভেন্থে কিন্তু আমরা কাউন্ট করবো না, সপ্তমকে আমরা কিন্তু এই কেন্দ্র ত্রিকোণপতি রাজযোগে বলবো। ধরুন কারো কথা মানে বলছি, কারো পঞ্চমপতি সপ্তমে আছে, স্যার কেন্দ্র ত্রিকোণপতি রাজযোগ হয়েছে না? আমরা বলবো না, হয়েছে, কিন্তু সপ্তমকে আমরা রাখবো না, কারণ এটা প্রবল মারক হিসাবে বিবেচিত হয়েছে, তাই সবসময়ের জন্য এটা পজিটিভলি ভাইব করতে চাই না। তাহলে কেন্দ্র ত্রিকোণপতি রাজযোগ আমি এখানে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে পঞ্চমপতি চতুর্থে আছে,
কিংবা চতুর্থপতি পঞ্চমে আছে বা পঞ্চমপতি দশমে আছে, এগুলো সবগুলি হচ্ছে কেন্দ্র ত্রিকোণপতি আছে এবং এটা কি করে জীবনে উন্নতি এবং সাফল্য পেতে সহযোগিতা করে। আচ্ছা, আর নিশ্চয়ই আপনাদের বাচ্চাতে যদি থেকে থাকে ইজ ভেরি গুড। হ্যাঁ, স্যার লগ্নপতি নবমে। আমি তো বলেই দিলাম লগ্নটা। নেক্সট হচ্ছে ধনযোগ। দেখুন ইঞ্জিনিয়ারিং ধনযোগের দুটো ভাব, একটা হচ্ছে দ্বিতীয় আর একাদশ, এটি আপনারা নর্মালি জেনে থাকবেন বা জানেন। সেকেন্ড আর 11th হচ্ছে ধনযোগের মেন ভাব। ওকে, এছাড়া একটা কথা মনে রাখবেন, ষষ্ঠ ভাব হচ্ছে প্রবল ধনযোগের ভাব। 6 হাউস এতটা পরিমাণ অর্থ দিতে পারে যেটা সেকেন্ড আর 11th এর মধ্যে ক্ষমতা নেই। সেকেন্ডের অর্থটা কি, খুব মানে যেই অর্থটা আসে সেটা সঞ্চিত অর্থ হয় এবং এটা ওয়েলথে আপনাকে ঠেলে, এটা সেকেন্ডের অর্থ, এটা যেটা সব থেকে গুড মনে করি আমরা। কিন্তু 6 এর অর্থ এতটাই দেয় সেটা হিসাব নিকাশ রাখা পর্যন্ত যায় না। হ্যাঁ, এতটা পরিমাণ 6 হাউস অর্থ দিতে পারে। 11th হাউসের অর্থটা সেটা আস্তে 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 বৃদ্ধি পেতে সহযোগিতা করে। কিন্তু সেকেন্ডের অর্থটাই মেন অর্থ, কারণ ওটা আপনার ঠিকঠাক পর্যন্ত সেটেলমেন্ট পর্যন্ত ওয়েল, মানে দেখুন এখানে অর্থ মিন্স হচ্ছে খালি টাকাটা নয়, টাকাটার সাথে ধরুন আপনি কোনো একটা ফ্ল্যাট বা প্রপার্টি কিনে নিলেন, ওটা তো আপনার টাকার জন্য না, বা ধরুন গোল্ড কিনে নিলেন, সেটাও একটা টাকার ইনভেস্টমেন্ট এবং সেটা ওয়েলথের জন্য পড়ে, এগুলো সব সেকেন্ড হাউসের মধ্যে চলে আসে। ওকে, তাহলে ধরুন কারো যদি এই ভাবগুলির সাথে প্রথমত হচ্ছে লগ্নের কানেক্ট করে, লাইক দ্বিতীয়পতি লগ্নে আছে বা একাদশপতি লগ্নে আছে, একটা কথা মনে রাখবেন, লগ্নে কোনো লিমিটেশন নাই, লগ্নের কোনো লিমিটেশন নেই। কারো যদি সেকেন্ড লর্ড লগ্নে বা 11 লর্ড লগ্নে আছে, সে চাইলে প্রচুর পরিমাণ ধন বা অর্থ রোজগার করতে পারবে, এটা প্রবল ধনযোগের মধ্যে পড়ে, কারণ লগ্নে কোনো লিমিটেশন নেই। সে যদি চায় যে আমি 10 লাখ কামাবো তাহলে 10 লাখ, সে যদি চায় আমি 1 কোটি কামাবো 1 কোটি, কারণ লগ্নে যতটা আপনার কিছু। কিন্তু দ্বিতীয়পতি একাদশে আছে, এটা একটা ধনযোগ, দ্বিতীয়পতি একাদশে বা একাদশপতি দ্বিতীয়, এটা একটা ধনযোগ, এটা একটা লিমিটেশন আছে। আপনি চাইলেও যে বিশাল পরিমাণ করে নিতে পারবেন সেটা করবেন না, কিন্তু লগ্নে থাকলে আমার ইচ্ছা যতটুকু বা আমি যতটা চাইবো ততটা পর্যন্ত করতে পারবো। তাই দ্বিতীয়পতি লগ্নে অবস্থান, এটা একটা রাজযোগ বললাম, ধনযোগ বললাম। দ্বিতীয়পতি একাদশে অবস্থান বা একাদশপতি দ্বিতীয় অবস্থান, সেটাও আমরা একটা ধনযোগ বললাম। অথবা কারো বাচ্চাদের দ্বিতীয় একাদশপতি একসাথে অবস্থান করছে, যে কোনো ভাবে হতে পারে, যে কোনো ভাবে, সপ্তম নবম অষ্টম দশম, যে কোনো ভাবে, এটাও একটা ধনযোগ। কিন্তু এটা ধনযোগের যে মাত্রাটা ফুটাতে গেলে একটা সঠিক শুভ দশার প্রয়োজন পড়ে, নাহলে ফুটতে চায় না। যেমন এরা কি হয়, শুভ দশা হোক অশুভ দশা হোক মোটামুটি ফোটাতে চাই লাইফে। ওকে, কিন্তু দ্বিতীয় একাদশপতি হয়তো একসাথে অবস্থান করছে অষ্টমে বা দ্বাদশে বা ষষ্ঠে ভাবে, ষষ্ঠ ভাবে সরি বলবো না, অষ্টমে বা দ্বাদশ ভাবে, ষষ্ঠ ভাবে গেলে প্রবল ধনযোগ হয়ে যাবে, ওই পয়েন্টটাই লাস্টে বলছি। এবারে ষষ্ঠ ভাব আছে, ধরুন দ্বিতীয়পতি ষষ্ঠে আছে কিংবা একাদশপতি ষষ্ঠ আছে, এগুলো সবই কিন্তু প্রবল ধনযোগের মধ্যে পড়বে। ওকে, কিন্তু এখানে টার্ম এন্ড কন্ডিশন হচ্ছে যে এটা আপনি ইনকাম করবেন, এটা কনফার্ম করে না। এটা হয়তো আপনার সন্তান ইনকাম করে দিতে পারে, আপনার হাজবেন্ড ইনকাম করে দিতে পারে, আপনার ওয়াইফের জন্য হতে পারে, বা আপনার পরিবারের সবার জন্য হতে পারে, এটা আপনার জন্য হবে, এটা কনফার্ম। কিন্তু এটা বলে আপনি সেই ধনের সাথে কানেক্টেড হবেন বা আপনি উপভোগ করবেন ওই ধনের সাথে, এটা প্রমিস করে। তাহলে একমাত্র তখন লগ্নই বলছে যে আপনি যত খুশি ইনকাম করতে পারেন এবং আপনার লেভেলটা যথেষ্ট পরিমাণ হাই পর্যন্ত করতে পারেন, এটা হচ্ছে লগ্ন বা ফার্স্ট হাউসে। হ্যাঁ, ওকে, তাহলে এই কটা আমি ধনযোগের কথা বললাম, সেগুলো মনে রাখবেন 2, 6 আর 11, এটা প্রবল ধনযোগের সাথে কানেক্ট করে এবং ষষ্ঠকে সব থেকে বড় বা বিশাল পরিমাণ। তাহলে আমরা দ্বিতীয় একাদশ ষষ্ঠের যদি তিনটেরই কম্বিনেশন কারো বাচ্চারে দেখতে পাই এবং সেটা ধরুন লাইক লগ্নে, তাহলে এটা যথেষ্ট পরিমাণ প্রবল ধন সম্পদ রোজগার করবে। বা দেখুন অনেকে দেখবেন প্রচুর পরিশ্রম করে, অনেকে দেখবেন প্রচুর খাটে, প্রচুর খাটছে, প্রচুর পরিশ্রম করে, কিন্তু অর্থ নাই, করতে পারছে না। তাই পরিশ্রমের দ্বারা যে অর্থ হয় এমনটা নয়, কপালে থাকতে হয়। অনেকে দেখবেন ওই সামান্য কিছু করে, ওই ধরুন যদি আমি বলি, মানে যদি শ্রমিকের কথা বলি, কোনো শ্রমিক ধরুন এত কিছু ধোয়া ঢালাই সমস্ত কিছু করছে, তার একটা ইনকাম, আর একটা শ্রমিক এসে শুধু বলছে না এটা মিশ্রণটা ঠিক হয়নি, এটা তার একটা ইনকাম, বোট তার লেবার, কিন্তু তাদের ইনকামে ধরুন একটা মাটি কাটা, যদি আমি বলি যে একজন মাটি কাটে, তার ইনকামটা কেমন হতে পারে আপনার কাছে? স্যার আর কত টাকা হতে পারে মাটি কাটা? আমি যদি বলি সে স্বর্ণখনিতে মাটি কাটে, আমি যদি বলি সে স্বর্ণখনিতে মাটি কাটে, তাই না? মানে বুঝুন বিষয়টা, টোটালি মাইন্ড চেঞ্জ করে দেবে আপনার বিষয়টা। ওকে, তাহলে একটা কথা ক্লিয়ারলি মেসেজ দিচ্ছি যে আপনার অবস্থান মানে জন্মছকে কি আদৌ আছে কিনা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে লগ্নের সাথে কম্বিনেশন বা কানেক্টেড হয়ে ধনযোগ হওয়া সব থেকে শুভ।
জয়ন্তদা কিছু বলতে চাইছেন? বলছি যদি দ্বাদশ দ্বিতীয়পতি একাদশপতি একই হয় মানে বুধ, হ্যাঁ, তাহলে এবার অবস্থান যদি লগ্নে হয় বা ষষ্ঠে হয় তাহলে ভালো, বা লগ্ন প্রতিষ্ঠাতে হয় বা ষষ্ঠ প্রতিষ্ঠাতে হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে তো এটা তাহলে হচ্ছে হলো না। না। হ্যাঁ, ঠিক। স্যার অবস্থান সপ্তমে বলতে থাকলে কিছুটা হবে? হ্যাঁ, সপ্তমে থাকলে কিছুটা হয়? আমার আর কিছু বলার নেই। না আপনি আমি সপ্তমে থাকলে কিছু বলেছি? না বলেননি, এমনি লগ্নের উপর দৃষ্টি এলো মানে কি পড়ছে বলে তাই দৃষ্টি এক বললাম। জিনিস বললাম, আমি কি বললাম? দুটো ফ্যাক্ট, অবস্থান আর সমসপ্তম। ফলি জ্যোতিষে দুটো ফ্যাক্ট, একটা হচ্ছে অবস্থান, একটা হচ্ছে সমসপ্তম। বলুন সুজিতদা কি বলছেন? স্যার ষষ্ঠপতি ষষ্ঠী আছে, দ্বিতীয় পতি যদি সেই ষষ্ঠে থাকে সেটাও কি হবে? হ্যাঁ হবে। আচ্ছা, একদম দ্বিতীয়পতি ষষ্ঠপতি একসাথে গিয়ে ষষ্ঠে আছে, এটা প্রবল ধনযোগ। কিন্তু এটা প্রমিস করছে না যে আপনিই করবেন। এটা প্রমিস করছে না, ঠিক আছে? লগ্নটা যেমন প্রমিস করে যে এটা আপনার দ্বারাই হবে, আর এটা কারোর দ্বারা হবে না, কিন্তু এটা প্রমিস করে। প্রবল তখন অনেকে আছে না, দেখবেন বাড়িতে একজন মেম্বার বসে খায়, সবাই ইনকাম করে। যে বসে খায় উনি হয়তো দেখবেন ষষ্ঠে কানেক্টেড আছে, বাকিগুলো সবাই ইনকাম করে, ওই বসে খায়। এরকম পরিমাণে অনেক আছে, সেটা ষষ্ঠের জন্য, ঠিক আছে? ষষ্ঠের সঙ্গে যে যোগটা থাকলে তার কি সে নিজের দ্বারা হবে না, তাই তো? না, সেটা প্রমিস করছে না। কেন হবে না? হতেই পারে, কিন্তু এটা আচ্ছা প্রমিস করছে না সে নিজেই করতে পারবে। আচ্ছা আচ্ছা, লগ্নে হলে সে নিজেই সে করবে। নিজে করবে। হ্যাঁ, এটা ধরুন আচ্ছা, আমি দ্বিতীয় পতি ষষ্ঠে আছে আপনার, তো দ্বিতীয় হচ্ছে পরিবার, ষষ্ঠ হচ্ছে এই রোজগার, তাহলে আপনার পরিবারের লোক হয়তো রোজগার করছে, এটা বোঝাচ্ছে, কিন্তু আপনি করছেন এটা প্রমিস করলো না। কিন্তু লগ্ন আচ্ছা কানেক্ট হয়ে গেলে এটা আপনিই করছেন। কারণ অনেক সময় কি হয়, মা বাবারা কষ্ট করে জীবনে বড় হয়, বড় করে ছেলে সন্তান থেকে, শেষ বয়সে মায়ের নামে কোম্পানি খুলে দিল ছেলে, সব মালিক কিন্তু মা, করে ছেলে। বুঝতে পারলাম আমি কি বললাম? তার মানে এটা কি বোঝাচ্ছে, এটা ওর ষষ্ঠ কানেকশন আছে মাতার, কিন্তু মাথা তো কিছু করছে না। কিন্তু এই কানেকশনটার দরুন সে অর্থ সম্পন্ন ব্যক্তি হবেই সে। হ্যাঁ হবে, একদম। তার সন্তান আদি সে যদি নিজে না করতে পারে, তার সন্তান করবে, সন্তানের দ্বারা হলেও হবে। হলে হবে, হবে, তাকে তো ভোগ করতে হ্যাঁ, হবে তো। সন্তানের দ্বারা হলেও সে হবে অর্থ হ্যাঁ, সম্পন্ন। তাকে তো ভোগ করতে হবে, কারণ তার জন্ম থেকে আছে তো, আচ্ছা, যার জন্ম থেকে কম্বিনেশন আছে তাকে ভোগ করতে হবে। এবার ধরুন আপনি করতে পারলেন না, নিজেও আপনার করতে সন্তান পারে, করে দেবে, ঠিক আছে? নিজেও যদি করতে পারে। আপনার সন্তান যদি না হয়, তাহলে ওই মামা মাসি কেউ না কেউ দেবে, দেবে তো ভাই বটে, কানেকশন যখন আছে পেতে তো হবে। কানেকশন আছে দেবে। হ্যাঁ, নেক্সট লিখুন গুরু সৌরি যোগ। হ্যান্ড নামান, আমি পড়াই। গুরু সৌরি যোগ, সুজিত দা হ্যান্ড রাইজ করা আছে, নামান। গুরু সৌরি যোগ জন্মছকে বৃহস্পতি আর শনির কম্বিনেশনে গুরু সৌরি যোগ তৈরি হয়। জুপিটার আর স্যাটার্ন। গুরু শনি যোগ তাহলে কি হয়? প্রথমত হচ্ছে তখন একজন জাতক বা জাতিকাকে ধার্মিক কাজে দান দিতে সহযোগিতা করে, ধার্মিক কাজে দান দিতে সহযোগিতা করে, এবং এটা স্লো মোশনে জীবনে উন্নতিতে সহযোগিতা করে, কিন্তু উন্নতি হয়। গুরু শনি যোগের প্লাস পয়েন্ট সব থেকে হচ্ছে এটা, আপনি করুন আর না করুন আপনার কাছে সবকিছু কাজই ইজি থাকবে, মানে আপনার হয়ে যাচ্ছে বা পেয়ে যাচ্ছেন, আপনার চাহিদা অনুসারে হয়তো পাচ্ছেন না, কথা মানে আমি বলছি। ধরুন আপনার বাচ্চাটা রয়েছে গুরু শনি যোগ, আপনার মা বাবা চাকরি করে তার জন্য আপনার হয়ে যাচ্ছে, বা আপনার হচ্ছে গুরু শনি যোগ, ঠিক আছে, আপনার সন্তান ইনকাম করে দিয়েছে, আপনার হয়ে যাচ্ছে, মানে বিষয়টা এরকম ভাবে, মানে নিজে করার সম্ভাবনাটা খুবই কমে দাঁড়ায় গুরু শনি যোগ, কিন্তু করে কারা করতে পারে? একটু সময় নিয়ে যারা চেষ্টা করে বা এফোর্ট দেয় তারা করতে পারে। এই জন্য আমরা বলি থার্ড হাউস আর 11th হাউসে গুরু শনি যোগ ইম্প্যাক্ট করে। থার্ড হাউস আর 11th হাউস, কোন হাউস বললাম? থার্ড আর 11th হাউসে গুরু শনি যোগের সব থেকে বেশি ইম্প্যাক্ট দেখতে পাবো। যারা নিজে প্রচুর পরিমাণ ধন সম্পদ করতে পারছে, বা খুব ভালো এডুকেটেড, খুব ভালো জায়গায় জব করে সার্ভিস করছে, বিভিন্ন রকম ভাবে খুব ভালোভাবে দায়িত্ব পালন করছে, গুরু শনি যোগের নানা রকম দান দান যাবতীয় গুণাবলী সব দেখতে পাবো। কোথায় সব থেকে বেশি দেখতে পাওয়া যায়? থার্ড হাউস এবং 11th হাউস। থার্ড আর 11th হাউসে এটা সমৃদ্ধি এবং প্রসপেরিটির কারণ হয় দাঁড়ায়। দেখুন থার্ড এবং 11th হাউসে যদি গুরু শনি যোগ তৈরি হয় তাহলে প্রসপেরিটির কারণ হয়ে দাঁড়ায়। অন্যথায় যদি এটা কোনোভাবে এডুকেশন ভাবের সাথে কানেক্ট করে, লাইক 4th হাউসে থাকে বা এডুকেশন ভাবের সাথে, তাহলে পড়াশোনায় কিন্তু গ্যাপ বা ব্রেক চলে আসে। পড়াশোনায় কিন্তু গ্যাপ বা ব্রেক চলে, আমি বহু কেসে দেখেছি, এই জন্যই বলছি আমি পয়েন্টটা। গুরু শনি যোগ বা বৃহস্পতি শনি একসাথে অবস্থান থাকলে, বিশেষ করে 4th হাউসের সাথে কানেক্টেড যদি হয়ে যায়, তাহলে পড়াশোনায় গ্যাপ কিংবা ব্রেক চলে আসে। অনেক সময় পড়াশোনা বন্ধও করে দিতে পারে। গ্যাপ বা ব্রেক আপনি
দেখতে পাবেন, মোর দ্যান ম্যাক্সিমাম কেসে দেখতে পাবেন। ওকে, এটা কিন্তু একসাথে অবস্থানও যা সমসপ্তম তাই, কিন্তু বারবার এটা ক্লিয়ারলি মেসেজ দিচ্ছি। ওকে, নেক্সট লিখুন নিশা সংকোচক। নিশা সংকোচক, নিশা সংকোচক তৈরি করতে গেলে আমাকে এবার স্ক্রিনটা দেখাতে হবে, কারণ এটা একটু ভাইটাল আছে নিশা সংকোচকের বিষয়টা। আচ্ছা, আমরা যদি নিশা সংকোচক বলি তাহলে দেখুন রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র, শনি এবং বৃহস্পতি, টোটাল 7খানা গ্রহ বললাম এখানে, রাহু কেতু বাদ দিয়ে। রুলস বলছে যে বৃহস্পতি গ্রহটি যদি শনি, বুধ, শুক্র, মঙ্গল, চন্দ্র, রবি সবার সাথে কম্বিনেশন করে ফেলে, একসাথে বসলেও সমসপ্তম, তাই আমরা জানি সবার সাথে কম্বিনেশন মানে একসাথে বসলেও বা সমসপ্তম, তাহলে এটা নিশা সংকোচকের তৈরি হয়। নিশা সংকোচক খুব একটা মানে সহজে পাবেন না, এটা একটা বিরল রাজ্য, ঠিক আছে। নিশা সংকোচক থাকলে কি হয়, একজন জাতক বা জাতিকা বিশ্বখ্যাত হয়, বিশ্বখ্যাত হয়। যদি আপনারা বুসলির জন্মছক দেখেন, দেখবেন তার জন্মছকে ছিল, বুসলিকে আর পরিচয় দেওয়ার দরকার নেই। ওকে, দেখুন বুসলির জন্মছক যদি দেখেন, ওনারা দেখবেন মেষ লগ্ন ছিল, লগ্ন এবং সপ্তমে সব গ্রহের অবস্থান ছিল এবং বৃহস্পতির সাথে। ওকে, তাহলে এরকম থাকলে একজন জাতক বা জাতিকা বিশ্ববিখ্যাত হয়, কিন্তু আয়ু খুব কম হয় তাদের, আয়ু তারা বেশি দিন বাঁচে না, মোর দ্যান ম্যাক্সিমাম 39 বছর তো ক্রস করেই না। আমি মানে যতটা আমি দেখেছি আর কি, 39 বছরের বেশি বাঁচতে দেখিনি। ওকে, এবার কেউ বেঁচে আছেন বা জীবিত আছেন সেটা তো হতেই পারে, কারণ জন্ম মৃত্যু বিবাহ বলতে পারে না বড়, প্রথম দিন ক্লাস থেকেই বলেছি ওই জায়গাটা ঈশ্বরের হাতে, বাকিটা আমরা সমস্তভাবে চেষ্টা করতে পারি। ওকে, তাহলে মূলত হচ্ছে নিশা সংকট যোগ থাকলে একজন জাতক বা জাতিকা কি হতে পারে, বিশ্ববিখ্যাত হতে পারে, শুধু নয় বিশ্ববিখ্যাত হওয়াকে নির্দেশ করছে। কিরকম ভাবে, সেই জন্মছকে বৃহস্পতির সাথেই সব গ্রহগুলিকে কানেক্টেড হতে হবে, তাহলে হয় একসাথে অবস্থান বা সমসপ্তমের কথা আমরা বলতে পারি। এটা একটি বিরল রাজ্য, ঠিক আছে, নিশ্চয়ই নাই, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, আমরা নেক্সট উপযোগ করব রাশি সাপেক্ষে গ্রহ উচ্চস্থ এবং ভাব সাপেক্ষে নিচস্থ, বা ভাব সাপেক্ষে নিচস্থ, গ্রহ সাপেক্ষে উচ্চস্থ ইত্যাদি। ওকে, যেমন ধরুন একটা এক্সাম্পল দিই, ধরুন কারো বাচ্চাটে তুলা লগ্ন। ওকে, তুলা লগ্ন, বুধ বসে আছে 12 নম্বর রাশিতে। হ্যাঁ, আমরা জানি যে কন্যা রাশিতে বুধ কি হয়, উচ্চস্থ, কিন্তু 12 নম্বর ভাবে নিচস্থ হয় বুধ। তাহলে এখানে তখন আমরা দুটো পয়েন্ট, বুধ রাশি সাপেক্ষে উচ্চস্থ এবং ভাব সাপেক্ষে নিচস্থ একই জায়গায় থেকে। তাহলে লিখুন কোন গ্রহ রাশি সাপেক্ষে উচ্চস্থ, ভাব সাপেক্ষে নিচস্থ, বা এর বিপরীত হতে পারে, ভাব সাপেক্ষে নিচস্থ, রাশি সাপেক্ষে উচ্চস্থ, ঠিক আছে, তাহলে ব্যক্তি জীবনের শুভ ফল লাভ করে, খুব বড় জায়গায় পৌঁছাতে সহযোগিতা করে, কর্মক্ষেত্রে খুব বড় জায়গায় পৌঁছাতে সহযোগিতা করে, বিশেষত কর্মক্ষেত্রে। কিন্তু গ্রহটিকে লগ্নের মিত্র হতে হবে, যেমন এই যে তুলা লগ্নের বুধ, লগ্নের মিত্র না শত্রু, মিত্র, মিত্র, তাহলে এটা রাজ্য হয়েছে। ধরুন আমি কথা মানে বলছি, চন্দ্রমা বসে আছে বিশ্ব রাশিতে, বিশ্ব রাশিতে চন্দ্রমা কি হয়, উচ্চস্থ, উচ্চস্থ হয়, কিন্তু এটা লগ্ন সাপেক্ষে হিসাব করলে এটা অষ্টম ভাব পড়বে, অষ্টম ভাবে চন্দ্রমা কি হয়, ভাব সাপেক্ষে নিচস্থ হয়, ভাব সাপেক্ষে। তাহলে রাশি সাপেক্ষে উচ্চস্থ, ভাব সাপেক্ষে নিচস্থ, এটা কি রাজ্য হচ্ছে না, কারণ কি চন্দ্রমা তুলা লগ্নের মিত্র নয়, তুলা লগ্নের মিত্র নয়, ঠিক আছে, বলতে পারলাম আমি কি বললাম, লগ্নের মিত্র হতে হবে তবে গেট। এবং এটা কি হয় কর্মক্ষেত্রে জীবনে জাতক বা জাতিকাদের, যেমন আমরা যদি কেন রাউসের জন্মছক দেখেন, দেখবেন তুলা লগ্ন দ্বাদশে বুধ বসে আছে, ঠিক আছে, তার কর্মক্ষেত্রের পরিচয় দেখবেন যথেষ্ট পরিমাণ বড় বা ভালো। ওকে স্যার আমার আছে, ভেরি গুড, তুলা লগ্ন দ্বাদশে, বাহ ভেরি গুড,
খুব বড় জায়গায় পৌঁছাবেন নিজের কর্মক্ষেত্রে। আমি আবারও বলে দিলাম, কর্ম নিয়ে। ধরুন আপনি মেকআপের বিষয় নিয়ে, অথবা যদিও আগের দিন পেয়ে গেছি মেকআপে যাবেন বেশি ভালো অথবা অ্যাস্ট্রোলজি নিয়ে আর কি, সেই পরিপ্রেক্ষিতে কথাটা। বাট এটা কর্ম নিয়েই এই জিনিসটা উত্থানটা নির্দেশ করে থাকে। ওকে, নেক্সট লিখুন। জন্মছকে জন্মছকে 2 এর বেশি জন্মছকে 2 এর বেশি গ্রহ যদি উচ্চস্থ হয়, কিন্তু 3 এর বেশি হবে না। মানে সহজ ভাষায় স্যার 3 টে উচ্চস্থ বলে দিন তাহলেই হবে। জন্মছকে 3 টি গ্রহ যদি উচ্চস্থ হয়, সেটা রাশি বা ভাব সাপেক্ষে মিলিয়ে, ধরুন কারো একটা রাশি সাপেক্ষে আছে, দুটো ভাব সাপেক্ষে আছে, তাহলেও হবে। কারো দুটো ভাব সাপেক্ষে আছে, একটা রাশি সাপেক্ষে আছে, তাহলেও হবে। কারো 3টেই রাশি সাপেক্ষে আছে, তাহলেও হবে। বা কারো 3টে ভাব সাপেক্ষে আছে, তাহলেই হবে। তবে এখানে রুলসটা কিন্তু এটা ভুলে গেলে হবে না যে 3 এর বেশি হলে হবে না। হিসাব করে দেখলেন যে 4টে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। রাশিতে দুটো, ভাবে দুটো নিয়ে 4টে হয়ে হবে না, 3টে হতে হবে। ঠিক আছে? 3টে গ্রহ যদি রাশি বা ভাব সাপেক্ষে উচ্চস্থ থেকে থাকে, তাহলে আমরা বলতে পারি জাতক বা জাতিকা ব্যক্তি জীবনে সুপ্রতিষ্ঠিত হবে। সে যতই দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করুক না কেন, সে যতই অর্থনৈতিক কষ্ট পাক না কেন, সে জীবনে প্রতিষ্ঠিত পাবে এবং খুব ভালো জায়গায় অ্যাচিভমেন্ট করবে, এটা আমরা বলতে পারি। এটা খুব ভালো একটা শুভযোগ, যা জীবনে ব্যক্তিকে ভালো দেখবেন। যারা WBCS অফিসার হয় বা বড় বড় IAS অফিসার হয় বা খুব বড় জায়গায় পৌঁছেছে, কিন্তু তাদের লাইফস্টাইলটা একেবারে গোড়া থেকে উঠেছে, খুব স্ট্রাগল করে উঠেছে। তাদের জন্মছকে 3খানা গ্রহকে উচ্চস্থ রাশি বা ভাব, কিন্তু 4টে হয়ে গেলে এই রুলস অ্যাপ্লিকেবল না, দুটো হলেও অ্যাপ্লিকেবল নয়। হিসাব করে নিতে হবে। তখন আমরা 3টে উচ্চস্থ আছে রাশি সাপেক্ষে এবং ভাব সাপেক্ষে একটা আছে, তাহলে টোটাল হয়ে গেল কিন্তু 4টে। তখন কিন্তু এই রুলস আর হবে না, টোটাল 3টে হতে হবে, রাশি আবার বা ভাব মিলিয়ে। ওকে, নেক্সট লিখুন আমাত্য যোগ। আমাত্য নামটা বুঝেন? আগের সময় যখন রাজারা ইউজ করতো আমাত্য। স্যার নিজের কি? আমার তো মানে জানি না। মানে মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ, লাইক মন্ত্রী। ভেরি গুড। লিখুন জন্মছকে চতুর্থপতি যদি পঞ্চমে, চতুর্থপতি যদি পঞ্চমে এবং পঞ্চমপতি যদি চতুর্থে অবস্থান করে, 1 মিনিট। জন্মছকে চতুর্থপতি যদি পঞ্চমে কিংবা পঞ্চমপতি চতুর্থে, দুটোকে একসাথে হতে হবে, কিংবা বলা ভুল। চতুর্থপতি পঞ্চমে আছে এবং পঞ্চমপতি চতুর্থে আছে। কি বললাম? চতুর্থপতি পঞ্চমে, আবার পঞ্চমপতি চতুর্থে, এবং নবমপতি দশমে এবং দশমপতি নবমে যদি থেকে থাকে, তাহলে জাতক বা জাতিকা রাজতুল্য সম্মান লাভ করে। ধরুন অনেকে প্রাইম মিনিস্টার হাতে পুরস্কার পায়, অনেকে প্রেসিডেন্টের হাতে পুরস্কার পায়, ঠিক আছে, রাজতুল্য সম্মান লাভ করে। ওকে, বা কোনো বীর সম্মান পাচ্ছে, এগুলির ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কখন দেখতে পাবো? যখন জাতক বা জাতিকার চতুর্থপতি পঞ্চমে, পঞ্চমপতি চতুর্থে এবং নবমপতি দশমে এবং দশমপতি নবমে থাকলে, তাহলে আমরা আমাত্য যোগে দেখতে পাবো। শকর যোগ, এটাও একটা বিরল রাজ্য। কারণ কি? যখন লগ্ন আর সপ্তম ভাবে সমস্ত গ্রহের অবস্থান হয়, লগ্ন আর সপ্তম ভাবে, লাস্ট মনে হয় 2019 সালে এমন কম্বিনেশন হয়েছিল যখন সব গ্রহরা একে অপরের অপোজিটে ছিল, যখন করোনা ভাইরাস আসেনি, তার আগের পিরিয়ডে বা এসেছিল ওরকম পিরিয়ডে, যদি বিষয়টা খেয়াল করেন ওই সময় হয়েছিল। লগ্ন আর সপ্তম ভাবে সমস্ত গ্রহ, সমস্ত বলে 9টা গ্রহ, মানে হয় লগ্নে আছে না সপ্তমে আছে, আর কোনো ঘরে নাই, এটা শকর নামক যোগ তৈরি করে। এটা বিশেষ ক্ষেত্রে এটা বুঝলেই জন্মছকে, যে বললাম না লগ্ন আর সপ্তমে বৃহস্পতিকে সব গ্রহরা অবস্থান করেছিল, তার জন্মছকে কিন্তু এটা আমি দেখেছি। ওকে, তো এটা খুবই বিরল রাজ্য। এটা থাকলে ওই বিশেষ ক্ষেত্রে জাতক বা জাতিকা প্রতিভাবান হয়, বিশেষ ক্ষেত্রে জাতক বা জাতিকা প্রতিভাবান হয়, এটা নির্দেশ করে। লগ্ন আর সপ্তম ভাবে সমস্ত গ্রহের অবস্থান আমরা দেখতে পাবো। নেক্সট হচ্ছে ক্ষেত্র সিংহাসন যোগ। জন্মছকে দশমপতি গ্রহ
জন্মছকে দশমপতি গ্রহ যদি লগ্ন চতুর্থ মানে দশমপতি গ্রহ লগ্ন চতুর্থ পঞ্চম নবম কিংবা দশম, সপ্তমকে আমি বাদে রেখেছি। হ্যাঁ, জন্মছকে দশমপতি গ্রহ যদি লগ্ন চতুর্থ পঞ্চম নবম দশম স্থানে অবস্থান করে তাহলে ক্ষেত্র সিংহাসন যোগের সৃষ্টি হয়, যা জাতক জাতিকাকে খ্যাতি সম্পদের অধিকারী করে তোলে। খ্যাতি সম্পদের অধিকারী করে তোলে, মানে অর্থ সম্পদ খ্যাতি ফেম এগুলা দিয়ে থাকে কখন, যখন দশম অধিপতি গ্রহ লগ্ন চতুর্থ পঞ্চম নবম ইত্যাদি অবস্থান করে। কিন্তু এই গ্রহকে হতে হবে বলবান, কিন্তু এই গ্রহকে হতে হবে বলবান। হয়তো নিঃস্বস্ত হয়ে রয়েছে আপনার, বা ধরুন পীড়িত হয়ে রয়েছে বা ড্যামেজ রয়েছে, তাহলে কিন্তু হবে না। কিন্তু এই গ্রহকে হতে হবে বলবান, তাহলে জাতক বা জাতিকা খ্যাতি অর্থ সম্পদ ইত্যাদি লাভ করে থাকে। সর্বশেষ আজকের ক্লাসে লাস্ট যোগ শঙ্খযোগ। শঙ্খযোগ খুব ভালো, গভর্নমেন্ট সার্ভিস পেতে হেল্প করে, কিংবা যারা ঠিকঠাক কর্ম করে তাদের জন্মছকে দেখা যায়, কিংবা আপনাদের কর্মজীবন ভালো হবে সেটাও শঙ্খযোগ হেল্প করে। শঙ্খযোগ সম্পর্কে একটু জেনে নিন। জন্মছকে যখন পঞ্চম আর ষষ্ঠপতির একসাথে অবস্থান হয়, বা পঞ্চমপতি ষষ্ঠে আছে বা